তো আজকে আমরা বেশ নিয়ে কয়েকটা প্রবাদ প্রবচন আপনাদের দেখাবো। এগুলা জেনারেলি বুঝার তেমন কিছু নাই। শুধুমাত্র আপনাদেরকে যেগুলা বুঝার সেগুলো আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি আপনাদের অনেকগুলা ক্লাস। তো এই প্রবাদ প্রবচন, বাগধারা, বাগবিধি, বিপরীতার্থ শব্দ এগুলা কি বুঝবে না, তাই না? তো কিছু অতি গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে এগুলো দেখিয়ে দেই। ঠিক আছে ভাই? তারপর আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসছি একের পর এক আপনারা দেখতে পাবেন। বুঝার উপর শাকের আঁটি। এটা মানে কি? বুঝার উপর শাকের আঁটি মানে গুরু ভারের উপর সামান্য অথচ দুর্বহ ভার বৃদ্ধি। যেমন বুঝার উপর শাকের আঁটি। অনেক বেশি ভার যদি আমার মাথায় দেওয়া হয়, তারপরও যদি সামান্য বা দুর্বহ ভার যদি বেড়ে যায়, তাহলে আর কিছু হবে না। অলরেডি বোঝা যাচ্ছে আর একটা শাকের আঁটি দিলে আর কি বুঝবো? অলরেডি যদি মাথায় অনেক চাপ থাকে, অনেক বেশি চাপ থাকে, তারপরেও যদি আরেকটু চাপ বেড়ে যায় তাহলে সেখানে কোনো সমস্যা নাই। এই কথা বলা হয়েছে। বালির তাত অসহ্য। অর্থাৎ খুদকর্তার অপেক্ষা আ অধস্তন কর্মচারীর কর্তৃত্ব অসহনীয়। ঠিক আছে? ক্ষুধকর্তার চেয়ে এদের ছোট স্তরের যে কর্মচারী আছে, তাদের যে কাজকর্ম সেগুলো সহ্য করা কিন্তু যায় না। মেইন যে মালিক, তারটা সহ্য করা যায়। কিন্তু এই যে মালিকের নিচের স্তরের যে সকল কর্মচারীরা রয়েছে তাদের যে শাসন বা অত্যাচার, এটা কিন্তু আমরা কি করতে পারি না? সহনীয়, অসহনীয় মানে সেটা সহ্য করা যায় না। এটাকে বলা হয় যে বালির তাত অসহ্য। ভাড়ে মা ভবানী বা পকেট গড়ের মাঠ একই ব্যাপার। যেকোনো একটা আসলে কারেক্ট আনসার হবে কোনটি? ভাড়ে মা ভবানী বা পকেট গড়ের মাঠ মানে আমরা বুঝি শূন্য ভান্ডার। আমরা কি বুঝি এখানে? আমরা বুঝি শূন্য ভান্ডার। ভিক্ষার চাল কাড়া আর আকড়া। ভিক্ষার চাল কাড়া আর আকড়া। আকড়া মানে কি? অনুগ্রহ দত্ত জিনিস ভালো না মন্দ সেটা বিচার করা উচিত নয়। যে জিনিসটা আমরা পাইলাম, কেউ আমাকে দান করলো, অনুগ্রহ করলো, সেই জিনিসটা ভালো না খারাপ সেটা বিচার করা আসলে উচিত নয়। ক্লিয়ার? এটাকে বলা হয় ভিক্ষার চাল কাড়া আর আকড়া। তারপর হচ্ছে বসুন্ডির কাক অতি বৃদ্ধ বহুধর্ষী ব্যক্তি। বসুন্ডির কাক মানে অতি বৃদ্ধ বহুধর্ষী ব্যক্তি। মরার উপর খাড়ার ঘা। ব্যথিতকে আরো বেদনা দেওয়া। মরার উপর ঘাড়ার ঘা মানে একজন ব্যক্তি খুবই দুঃখিত আছে, ব্যথিত অবস্থায় আছে। তার উপর যে আপনি তাকে আরো বেদনা দিলেন, তখন সেটাকে বলা হবে মরার উপর খাড়ার ঘা। মরা হাতির লাখ টাকা। আরে ভাই! প্রকৃত জ্ঞানী-গুণী অথর্ব হলেও আদরণীয়। ঠিক আছে? প্রকৃত জ্ঞানী-গুণী সে যদি তার অথর্ব হয়, কোনো কিছু যদি নাই থাকে, তারপরেও কিন্তু ওই ব্যক্তিটা সবসময় কি থাকে ভাই? আদরণীয় থাকে। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এটা আমরা প্রবাদ আমরা শুনে থাকি। সামান্য ব্যক্তির ক্ষমতাও অনিবার্য রূপে সামান্য। ঠিক আছে? সামান্য যে ব্যক্তি থাকে তার ক্ষমতাও কিন্তু এই তার যে একটা লিমিটেড সীমাবদ্ধ থাকে। কে কতটুকু পর্যন্ত যেতে পারবে। মুঘল পাঠান হদ্দ হলো, ফার্সি পড়ে তাঁতি। একটা আছে একটা প্রবাদ আমরা বলতে পারি যে মুঘল পাঠান হদ্দ হলো, ফার্সি পড়ে তাঁতি অথবা চন্দ্র সূর্য হার মেনেছে জোনাকি জালে বাতি অথবা হাতি গুড়া গেল তল পিঁপড়ে বলে কত জল। এই ৩ টা প্রবাদ প্রবচনের একটাই অর্থ দাঁড়াবে। ৩ টা থেকে যেকোনো একটা যদি আসে, কারেক্ট আনসার এই অর্থে ব্যবহৃত হবে যেখানে থাকবে একান্ত অভিজ্ঞ লোকেও যে কাজ করতে সাহস পায় না, বাহাদুরি দেখাইতে কিন্তু মূর্খরাই কিন্তু সেই কাজে হাত দেয়। ঠিক আছে? একান্ত অভিজ্ঞ লোক যেখানে যে বিষয়ে তার একদম অনেক জ্ঞান আছে। অনেক জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু যে কাজ করিতে মানুষে সাহস পায় না, বাহাদুরি দেখাইতে গিয়া মূর্খরাই কিন্তু সেই কাজে হাত দেয়। তো এটা ৩ টা হতে পারে প্রবাদ। এটা হচ্ছে মুঘল পাঠান হদ্দ হলো, ফার্সি পড়ে তাঁতি। আরেকটা হচ্ছে চন্দ্র সূর্য হার মেনেছে জোনাকি জালে বাতি। আরেকটা হচ্ছে হাতি ঘোড়া গেল তল পিঁপড়ে বলে কত জল। ক্লিয়ার ভাই? যত গর্জে তত বর্ষে না। এটার মিনিংটা কি দাঁড়াতে পারে? আড়ম্বর যেখানে যত বেশি, আন্তরিকতা সেখানে তত কম। আড়ম্বর যেখানে যত বেশি, আন্তরিকতা সেখানে তত কম। ডাইরেক্টলি প্রশ্ন না আসলেও এরকম ঘুরিয়ে ফিরিয়ে আকারে ইঙ্গিতে আপনাদের বুঝানো দেওয়া হবে যে এই বাক্যটা কোন প্রবাদ প্রবচনের সঙ্গে মানে মিশ খাচ্ছে, এই ধরনের দেখতে পাবেন। যাহা ৫২ তাহা ৫৩। অনেক দূর যখন আসিয়াছি তখন আর একটুতেই বা আপত্তি কেন? অনেক দূর যখন এসে গেছি তাহলে আর একটুতে আর আপত্তি কিসের? যাকে দেখতে নারী তার চলন বাঁকা। অর্থাৎ অপ্রিয়জনের গুণও দোষ বলিয়াই মনে হয়। অপ্রিয়জনের যেটা গুণ থাকে এটাও কিন্তু আমার কাছে তার দোষ বলিয়া মনে হবে। কারণ তাকে তো আমি দেখতে পারি না। তাকে দেখলেই তো আমার মানে শরীরে জ্বলন সৃষ্টি হয়। তাই যাকে দেখতে পারি না তার চলনও আমার কাছে বাঁকা। যাকে দেখতে পারি না সে যতই গুণ করুক, যতই ভালো কাজ করুক,
সেটা আমার চোখে পড়বে না। ভালো করলেই সেটাকে আমি বলব সেটা কি করেছে, দোষ করেছে বা ভুল করেছে। যা নাই ভারতে তা নাই ভারতে। এখানে এক ভারত বলতে ভারতবর্ষ আর আরেক ভারত বলতে মহাভারত। যা নাই ভারতে তা নাই ভারতে, অর্থাৎ এখানে দুটা ভারত বলতে ভারত নয়। একটা হচ্ছে ভারতবর্ষে বা মহাভারতে যাহা নেই, বিশ্ব ভূমণ্ডলেও তাহা মিলবে না। ঠিক আছে? যার ধন তার নয়, নেপোয় মারে দই, চেলে মল বিল ছেচে, ছিলে মারে কই। ঠিক আছে? যার ধন তার নয়, নেপোয় মারে দুই একটা, আর একটা হচ্ছে জেলে মল বিল ছেচে, চিল মারে কই। ঠিক আছে? অর্থাৎ ভালো কাজ করেন যিনি, তিনি ফল ভোগ করার আগেই করিত কর্মারা ফাঁক তালে ফলটুকু ভোগ করিয়া ফেলে। ক্লিয়ার ভাই? অর্থাৎ কি, কেউ বা আরেকটা আমরা বলতে পারি, কেউ মরে বিল ছেচে কেউ খায় কই। কেউ মরে বিল ছেচে কেউ খায় কই। অর্থাৎ একজনে পরিশ্রম করে কিন্তু ফল অন্যজন পায়। সে ফল পাওয়ার আগেই অন্যজন কৌশলে তার ফলটা উপভোগ করে নেয়। যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। অর্থাৎ ভাগ্যবানের বোঝা ভগবানে বয়। যে ভাগ্যবান ব্যক্তি তার চিন্তা ভগবানে নিজে করে। যে খায় চিনি তার যোগান চিন্তামণি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, একটা প্রবাদ আছে না? কোন পদে বৃত হইয়া সেই পদ সুলভ স্বভাব লাভ। আমরা যে যেই চেয়ারে বসবো, এই চেয়ারের মতো অনুযায়ী বা চেয়ারের পদ অনুযায়ী আমাদের স্বভাব চলে আসবে। যেমন বুনো উল তেমনি ভাগাতে তুল। অর্থাৎ যেমন কাজ তাহার প্রতিফলও সেইরূপ। যেমন কাজ হবে তার প্রতিফলও সেইরূপ হবে। গতিকে বলা হয়েছে যেমন বুনো উল তেমনি ভাগাতে তুল। রাবণের চিতা মানে নিরবিচ্ছিন্ন যন্ত্রণা যাকে বলতে পারি। রাম না হতেই রামায়ণ, রাম না হতেই রামায়ণ। কোনো কিছু ঘটিবার পূর্বেই তাহার প্রচার। কোনো কিছু ঘটিবার পূর্বেই যখন তাহার প্রচার হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে রাম নাই কিন্তু রামায়ণ তো হয়ে গেছে। লঙ্কায় রাবণ মল, বেহুলাকে দে পাগল হলো। এখানে এখানে সম্পূর্ণ পারস্পর্যহীন ব্যাপার, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড পারস্পর্যহীন ব্যাপার যেখানে হবে, এটা হচ্ছে লঙ্কায় রাবণ মল্ল, বেহুলাকে দিয়ে পাগল হলো। লাভের গুড় পিঁপড়ায় খায়। আমরা বলি না, লাভের গুড় পিঁপড়ায় খায়। তো লাভের গুড় মানে আপনি যেটা লাভ করেছেন সেটা আপনি পাবেন না, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত হাতছাড়া হয়ে যাবে, অন্য কেউ নিয়ে যাবে। ন্যায্য প্রাপ্য দুর্ভাগ্যবশত হাতছাড়া হওয়া। আপনি লাভ করেছিলেন খাওয়ার আশায়, কিন্তু পিঁপড়া খেয়ে চলে গেল। আপনি সেটা পাবেন না। আপনার ন্যায্য পাওনাটাও দুর্ভাগ্যবশত অন্য কেউ নিয়ে গেছে, হাতছাড়া হয়ে গেছে। শটে সাঠ্যং, অর্থাৎ প্রবঞ্চক ব্যক্তির সঙ্গে সঠতা করা। যে প্রবঞ্চক ব্যক্তি আছে তার সঙ্গে সঠতা করতে হবে। শক্তের ভক্ত নরমের জয়, নরমের জম। ওয়াও ভাই, প্রবাদ প্রবচন দেখুন কি ধরনের আসতে পারে। শক্তের ভক্ত নরমের জম, শক্তিমানকে ভয় করা অথবা দুর্বলের উপর অত্যাচার করা। শক্তিমানকে ভয় করা যেমন, অথবা দুর্বলের উপর অত্যাচার করা আমরা করতে পারি। এটাকে বলে শক্তের ভক্ত। অর্থাৎ যার মানে অনেক শক্তিশালী আর কি, তাকে আমরা ভয় করি। কিন্তু যে দুর্বলের উপর আমরা কি করি, অত্যাচার চাপিয়ে দিই। শাক দিয়ে মাছ ঢাকা যায়। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? বিড়াল কি শাকটা সরিয়ে মাছ খেতে পারে না? অবশ্যই পারে। এই জন্য বলা হয়েছে একটি সৎকার্য দ্বারা অতীতের অনেক দুষ্কর্ম গোপন করার চেষ্টা। শাক দিয়ে মাছ ঢাকা মানে, ধরে নিলাম মাছটা হচ্ছে একটা খারাপ কর্ম আর শাকটা হচ্ছে একটা পুণ্য কাজ। তো একটি ভালো কাজ দ্বারা আগের যত পুরনো দুষ্কর্ম সেগুলো লুকাবার চেষ্টা করছি। শিব গড়তে বাদর, ভালো করিতে গিয়া মন্দ করা। আমরা চেষ্টা করেছিলাম যে শিব গড়ব, কিন্তু পরে দেখলাম যে না, শিব গড়তে বাদর গড়ে ফেলেছি। মানে একটা ভালো কাজ করতে গিয়ে সেটা খারাপ হয়ে গেছে। সবুরে মেওয়া ফলে, মানে ধৈর্য ধরিলে তার বাঞ্ছিত ফল লাভ হবে। সবুরে মেওয়া ফলে মানে যদি আমরা ধৈর্য ধরি তাহলে তার ধৈর্য অনুযায়ী আমরা কি পাবো, ফল পাবো। সস্তার তিন অবস্থা কি আছে ভাই? সস্তার তিন অবস্থা, এক মিনিট। সস্তার তিন অবস্থা। স্বল্প মূল্যে পাওয়া কোনো জিনিসের পিছনে শেষ পর্যন্ত অনেক বেশি খরচ হয়। যেমন আপনি যদি সস্তায় কোনো একটা জিনিস পেয়ে যান, ধরে নিন আপনি সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনে নিলেন, সস্তায় পেয়ে গেলেন, মাত্র 30,000 টাকায় একটা গাড়ি আপনি পেয়ে নিলেন। আপনি দেখলেন ভাই 30,000 টাকায় গাড়ি পেয়ে গেছি, আর কি, আমি তো কিনে নিলাম। তারপর এটাতে মান্থলি আপনার আজকে ওটা নষ্ট, কালকে ওটা নষ্ট, পরশু এই পার্টস নষ্ট, তারপরের দিন ওই জিনিসটা খারাপ। তারপর দেখবেন যে আপনার অরিজিনাল নতুন গাড়ি থেকে আরো অনেক বেশি খরচ হয়ে গেছে।
তো এই স্বল্প মূল্যে কোনো জিনিসের পিছনে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, এটাকে বলে কি সস্তার ৩ অবস্থা। ৭ ঘাটের জল খাওয়ানো, আমার সঙ্গে লাগালাগি করো না ভাই। আমি তোমাকে ৭ ঘাটের জল খাইয়ে ছাড়বো। খুব নাগাল দেওয়া, খুব কি নাকাল দেওয়া, ৭ ঘাটের জল খাওয়ানো। সাপের ছুঁচো গেলা, অর্থাৎ খুব অবাঞ্ছিত ব্যাপারে অজ্ঞাতবশত নিদারুণভাবে জড়াইয়া পড়া। সাপের ছুঁচো গেলা অর্থাৎ সাপের ছুঁচোয় আমরা যাই না, কিন্তু খুব অবাঞ্ছিত কারণে, কোনো অজানা কারণে আমরা নিদারুণভাবে এখানে আমরা জড়াইয়া পড়ি। ঠিক আছে? সুখে থাকতে ভূতে কিলায়, ও মাই গড! সুখে থাকতে ভূতে কিলায়। মন্দমতি লোক অকারণে দুঃখ দুর্গতি ডাকিয়ে আনে। যারা খারাপ চিন্তা ভাবনার যারা লোক থাকে তারা কি করে? বিনা কারণে তারা নিজেদের দুঃখ দুর্গতি তারা ডাকিয়ে আনে। এটাকে বলা হয় সুখে থাকতে ভূতে কিলায়। সোজা আঙ্গুলে কি ঘি উঠে? অথবা আমরা বলতে পারি লাতির ডেকি কি টুসকিতে উঠে? এটার অর্থ হচ্ছে বদ স্বভাবের লোককে মিষ্টি কথায় বশে আনা যায় না। খারাপ স্বভাবের লোককে মিষ্টি কথায় আমরা বশে আনতে পারি না। তার জন্য সেই রকম ট্রিটমেন্ট করতে হবে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা, নিজের ভুলে সুখের পথে কাটা দেওয়া। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা মানে নিজের ভুলে সুখের পথে কাটা দেওয়া। হাতি যখন ডহরে পড়ে চামচিকিতে লাথি মারে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে মানি ব্যক্তির দুর্দিনে সামান্য লোকও তাহাকে অপমান করে। যেদিন যার অপমান হওয়ার ভাই, হাতি যখন মানে একদম বিশাল ব্যক্তি যখন তার দুর্দিন চলে আসবে, তখন যে কোনো ব্যক্তি তাকে অপমান করবে। অর্থাৎ হাতি কত বড় প্রভাবশালী ব্যক্তি, সে যখন ডহরে পড়ে যায় তখন চামচিকি যে আছে সাধারণ, সেও কিন্তু তাকে লাথি মারে। অর্থাৎ মানি ব্যক্তির যখনই দুর্দিন চলে আসবে, জ্ঞানী গুণী ব্যক্তির, প্রভাবশালী ব্যক্তির যখনই তার দুর্দিন আসবে, তখনই সবাই তাকে অপমান করতে চেষ্টা করবে। হাতে বাজিয়ে মঙ্গলবার, প্রত্যক্ষভাবে যখন জানিবার উপায় রয়েছে তখন অনুমানের উপর নির্ভর করা কেন? ঠিক আছে? হাকিম নড়ে তো হুকুম নড়ে না। আদেশ দাতার অপসারণ সম্ভব হলেও হুকুমের পরিবর্তন কদাপি হয় না। হাকিম নড়ে অর্থাৎ যিনি আদেশ দিয়েছেন উনি নড়ে যান, কিন্তু যা আদেশ দিয়েছেন সেটা কিন্তু কখনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? তো এই প্রবাদ প্রবচন অনেকগুলো আছে ভাই, সেগুলো কত পড়বো? অনেক প্রবাদ পরবর্তী অন্য একটা ক্লাসে খুব শিগগিরই কথা বলছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর আরো বেশি করে প্রবাদ প্রবচন এবং বাগবিধি আপনারা দেখতে থাকুন।